SM একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আমরা আজকে আলোচনা করছি তোমাদের মেজর 6 4th সেমিস্টার মেজর 6 19 শতকের কাব্য ও নাটক। এখান থেকে আমরা নীল দর্পণ দীনবন্ধু মিত্রের এই নাটক থেকে আমরা মিনিমাম তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব। প্রশ্ন এবং উত্তর দুটোই কিন্তু আলোচনা করে দেবো। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তার অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশান অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। আমাদের ভিডিও এরকম স্টেপ বাই স্টেপ বাঁকুড়া ইউনিভার্সিটির আমরা আপলোড করেই থাকি। সমস্ত তথ্য, সাজেশান এবং নোটিশ কী কী তোমাদের আপলোড করা হয় সমস্ত কিছু আমরা কিন্তু আপলোড করে দিই। এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলের লিঙ্কটি পায়নি তাদেরকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্কটি দিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে আমরা চলে এসেছি মেজর 6 4th সেমিস্টার 19 শতকের কাব্য ও নাটক। এখান থেকে আমরা কিন্তু আলোচনা করে দিচ্ছি। আমরা প্রথমে, তোমরা কিন্তু খাতার মাঝে হেডিং দাও নীল দর্পণ। এখান থেকে কিন্তু আমরা আজকে তোমাদের ছোট প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি। চলো ভিডিওটা যাতে ছোটো হয় সেদিকে খেয়াল রেখে কিন্তু আমরা ভিডিওটা আলোচনা করেছি। তো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি সেগুলি কিন্তু আমরা আলোচনা করেছি। নীল দর্পণ কোথায় প্রথম অভিনীত হয়, কখন? 1872 সালের 7ই ডিসেম্বর কলকাতায় সাধারণ রঙ্গালয় ন্যাশনাল থিয়েটারে প্রতিষ্ঠিত হয়। ওই দিন উদ্বোধনী অভিনয় হিসাবে নীল দর্পণ অভিনীত হয়। পরের প্রশ্ন চলে যাচ্ছি। নীল দর্পণ কোন শহর থেকে প্রকাশিত হয়? প্রকাশকের প্রকৃত নাম কি? উত্তর লিখবে। নীল দর্পণের ইংরেজি অনুবাদক কোনো এক নেটিভ, অনেকের মতে তিনি মধুসূদন দত্ত। প্রকাশকের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন রেভা জেমস লং সাহেব। মানে নীল দর্পণ ইংরেজি অনুবাদককে, প্রকাশকের নাম কি? চলো এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। নীল দর্পণ কোন শহর থেকে প্রকাশিত হয়? নীল দর্পণ ঢাকা শহর থেকে কিন্তু প্রকাশিত হয়। প্রকাশকের নাম কি? প্রকাশকের নাম ও মুদ্রকের নাম শ্রীরামচন্দ্র ভৌমিক, মুদ্রিত বাংলা যন্ত্রে। চলো প্রশ্ন চলে যাচ্ছি আমরা। দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে প্রথম সংস্করণের ভূমিকায় নাট্যকারের নামের জায়গায় কি লিখেছিলেন? নীল দর্পণ প্রথম সংস্করণের ভূমিকায় দীনবন্ধু মিত্র বা দীনবন্ধু নাট্যকারের নামের জায়গায় লিখেছিলেন নীলকর, বিষধর, দংশন, কাতর, প্রজানিকর, ক্ষেমঙ্করেণ। বানানটা দেখে নাও, কয় মূর্ধন্য সেইকার ম, উয়ক রয়িকার মূর্ধন্য, কেন হাইফেন দিয়ে চিত, প্রথি কেনাভি প্রণীতম। চলো আমরা কিন্তু নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাই। আচ্ছা, আদুরিকে তার স্বভাব কেমন ছিল? দেখো, নবীন মাধবের বাড়ির পৌরা পরিচারিকা, তার স্বভাব ছিল
কোথায় কোথায় রঙ্গ তামাশা করা। পরের প্রশ্ন, সাধুচরণের স্ত্রী ও কন্যা কন্যা ও ভাইয়ের নাম কি? দেখো, সাধুচরণের স্ত্রীর নাম রেবতী, কন্যার নাম ক্ষেত্রমণি ও ভাইয়ের নাম রায়চরণ। পরের প্রশ্ন, নীলদর্পণ অভিনয়কালে কার অভিনয় দেখে কে জুতো ছুঁড়েছিলেন? লেখো, নীলদর্পণ অভিনয়কালে উডের সাহেবের ভূমিকায় অর্ধেন্দু শেখর মুস্তাফির বাস্তবসম্মত অভিনয় দেখে শ্বেত নরপশু উডের দিকে জুতো ছুঁড়েছিলেন বিদ্যাসাগর। আচ্ছা, সরপুর বৃকোদয় বা বিকোদর কে? আচ্ছা, বিকোদর শব্দের অর্থ কি? সরপুর বৃকোদর হলেন নবীন মাধব। বৃকোদর শব্দের অর্থ ভীম। পরের প্রশ্ন, ছোট সাহেবের রক্ষিতাদের নাম কি? ছোট সাহেবের দুজন রক্ষিতা হল পদি ময়রানী ও কলি বুনো। শ্যামচাঁদ ও রমাকান্ত কি? বড় সাহেবের উডের চাবুকের নাম শ্যামচাঁদ আর ছোট সাহেব রোগের চাবুকের নাম রমাকান্ত। আসলে দুটোই এক বিশেষ ধরনের চাবুক, যার উদ্ভাবন করেন মোল্লাহাটির কুখ্যাত লাঠিয়াল লারমুর সাহেব। চলো পরের প্রশ্ন চলে যাই। শৈলেন্দ্রী সাধুচরণের স্ত্রীকে কি বলে ডাকত? উত্তর লেখো, ঘোষ দিদি। নবীন মাধবকে 300 টাকা দেবার কথা কে পত্র দিয়ে জানিয়েছিল? নবীন মাধবকে 300 টাকা দেবার কথা কে পত্র দিয়ে জানিয়েছিল? উত্তর লেখো, নবীন মাধবকে 300 টাকা দেওয়ার কথা পত্র দিয়ে জানিয়েছিল গোকুল কৃষ্ণ পালিত। পরের প্রশ্ন, নীল দর্পণ নাটকে মোট কটি চিঠির কথা আছে? চিঠিগুলির লেখকদের নাম কি? দেখো, নীল দর্পণ নাটকে 3টি চিঠির কথা আছে। প্রথমটি বিন্দু মাধব লেখেন সরলাকে। দ্বিতীয়টি শ্রী ঘনশ্যাম মুখোপাধ্যায় লেখেন নবীন মাধবকে। তৃতীয়টি শ্রী গোকুল কৃষ্ণ পালিত লেখেন নবীন মাধবকে। পরের প্রশ্ন, এই আইনটা শ্যামচাঁদের দাদা হয়েছে, বক্তাকে কোন আইনের কথা বলা হয়েছে? উত্তর লেখো, এই আইনটা শ্যামচাঁদের দাদা হয়েছে, বক্তা উট সাহেব। এখানে 11 আইনের কথা বলা হয়েছে। 1860 সালে এই 11 আইন পাশ হয়। পরের প্রশ্ন চলো, আদুরির কে? তার স্বভাব কেমন? নবীন মাধবের বাড়ির পৌরাচারিকা আদুরি। তার স্বভাব ছিল কথায় কথায় রঙ্গ তামাশা করা। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে কাদের নাম স্মরণীয় হয়ে আছে? নীল বিদ্রোহে কাদের নাম স্মরণীয় হয়ে আছে? উত্তর চলো, নীল বিদ্রোহে যারা স্মরণীয় হয়ে আছেন তারা হলেন চৌগাছার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস, ঝিনাইদহের মহেশচন্দ্র চট্টোপাধ্যায়, বাঁশবেড়ের বৈদ্যনাথ সর্দার ও বিশ্বনাথ সর্দার, হাঁসখালি গোবিন্দপুরের গোপাল তরফদার প্রভৃতি। চলো পরের প্রশ্ন চলে যাই আমরা। দীনবন্ধু নীলদর্পণে বা নীলদর্পণ নাটকে নিজের নাম ব্যবহার করেননি কেন? উত্তর লেখো, নীলদর্পণ নীলকর সাহেবদের দোষ ত্রুটি প্রকাশ করার জন্য লেখা। লেখকের নাম জানা গেলে নীলকর সাহেবের চাপে চাকরির ক্ষতি সাধন করা হতে পারে আশঙ্কা করে দীনবন্ধু নাম গোপন করেছিলেন। পরের প্রশ্ন,
চাকরিতে যোগ্যতার পরিচয় দিতে পারায় দীনবন্ধু সরকারের কাছ থেকে কোন পুরস্কার লাভ করেন? চাকরিতে যোগ্যতার পরিচয় দিয়ে দীনবন্ধু সরকারের কাছ থেকে রায় বাহাদুর উপাধি লাভ করেন। পরের প্রশ্ন, বর্তমান প্রচলিত সংস্কারের ভূমিকায় নাট্যকারের নামের জায়গায় কি লেখা আছে? উত্তর চলো, বর্তমান প্রচলিত সংস্করণের ভূমিকায় নাট্যকারের নামের জায়গায় আছে কস্যচিৎ পদকস্য। পরের প্রশ্ন, সমকালীন কোন কোন পত্রপত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রচার করা হতো? উত্তর চলো, সমকালীন পত্রিকা, সংবাদ প্রভাকর, তত্ত্বাবধানী, হিন্দু পেট্রোয়েট, সোম প্রকাশ প্রভৃতি পত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচারের কথা আছে। পরের প্রশ্ন, নাটকের সূচনায় কোন গ্রাম জ্বালানোর কথা আছে? কার উদ্যোগে সেই গ্রাম জ্বালানো প্রমাণ করা হয় এবং কে সাজা পায়? নাটকের সূচনায় পলাশপুর গ্রাম জ্বালানোর কথা আছে। নবীন মাধবের তৎপরতায় সেই অপরাধ প্রমাণ করা যায় এবং কুটির সাহেবকে দেওয়ানজি 6 বছর জেল হয়। চলো আজকে লাস্ট প্রশ্ন, তারপরে পরবর্তীতে আমাদের ভিডিও দেখা হবে নীলদর্পণে। চলো, দেওয়ানজি মশাই, এ ঘরটার মধ্যে ভূত আছে, ভূতটা আসলে কে? এই ঘরটার মধ্যে ভূত আছে, ভূতটা হলো মজুমদার নামে কোনো এক ব্যক্তি, যাকে গোপনে আটকে রাখা হয়েছে। চলো কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।